সো হ্যালো বন্ধুরা, আগের দিনকের ভিডিওতে আমাদের আহ, আহ, কোষের সম্পর্কে আলোচনা করা হয়ে গেছিল। আজকে নেক্সট ভিডিও, এই ভিডিওতে আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল কোষের সম্পর্কে, কোষের গঠন ও কোষের বিভিন্ন রকমের কোষীয় অঙ্গাণু সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকের ভিডিওতে যে বিষয়বস্তুগুলো আলোচনা করা হবে সেটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যস্থ অবস্থিত ক্রোমোজোম সম্পর্কে, এবং ক্রোমোজোমের ভেতরেই রয়েছে ডিএনএ এবং ডিএনএর ভেতরে রয়েছে জিন। এই সমস্ত তথ্যগুলোর সম্পর্কে আমরা এক এক করে আলোচনা করতে যাব। আপনারা ভিডিওটিকে স্ক্রল না করে প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন, দেখবেন সম্পূর্ণ বিষয়বস্তু আপনি বুঝে গেছেন। আপনার কোনো অন্য কোনো ভিডিও বা বই পড়ার কোনো প্রয়োজন হবে না। সুতরাং চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। আর যদি আপনারা এর সেম ভিডিওটা আপনারা পেতে চান, যে প্রথম ভিডিও কোনটা করা হয়েছিল, এটার নিচের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দেওয়া থাকবে, আপনারা লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবেন। সুতরাং চলো আমরা ভিডিওটা স্টার্ট করি। জীববিদ্যা অর্থাৎ কোষের মধ্যস্থ নিউক্লিয়াসকে নিয়ে। আগের দিন আমরা শিখে গেছিলাম যে নিউক্লিয়াস কোষীয় অঙ্গাণুগুলির বিভিন্ন রকমের ভূমিকাগুলো পালন করে থাকে, এবং বিভিন্ন রকমের তথ্য এই নিউক্লিয়াসের মধ্যস্থই বজায় থাকে। এবারে নিউক্লিয়াসের মধ্যস্থ নিউক্লিয়াস যে খোঁজ করছিলেন, যিনি আগের দিন খুব সুন্দরভাবে বোঝানো হয়েছিল বা বলা হয়েছিল যে নিউক্লিয়াসের খোঁজকর্তা হচ্ছে রবার্ট ব্রাউন, কিন্তু উনি নিউক্লিয়াস খোঁজ করে চলে গেছিলেন। ওর পরবর্তীকালে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার কি করেন, এর ভেতরে দেখলেন যে না, ভেতরে কি আছে, অনেকগুলো ছোট্ট ছোট্ট কি জানি তন্তুর মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে। এই অংশগুলোকে যখন টেনে বের করার পর দেখতে পাওয়া যাচ্ছে যে না, জোড়ায় জোড়ায় এরকম এক্স আকৃতির মতো অংশ দেখতে পাওয়া যাচ্ছে। যেই অংশটির নামকরণ করা হলো ক্রোমোজোম। নামকরণটা কি করা হয়েছে? ক্রোমোজোম। ক্রোমোজোমের তাহলে খোঁজ করলো কে, এখান থেকে বের করলো বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। এই ক্রোমোজোম মানব দেহের ক্ষেত্রে টোটাল আমরা 46টা পেয়ে থাকি। তাহলে আমাদের শরীরে অর্থাৎ আমাদের টোটাল ক্রোমোজোম সংখ্যা কতগুলো? 46টা, অর্থাৎ 23 জোড়া। এই ক্রোমোজোমগুলোকে কার্য অনুযায়ী দুটি ভাগে বিভক্ত করা গেছে। একটি হচ্ছে অটোজোম, অপরটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই অটোজোম অর্থাৎ যে 44টি বা 22 জোড়া যে রয়েছে, এগুলো আমাদের শরীরকে গঠন করতে সহায়তা করে। এবং আমি প্রারম্ভেই বলে দিলাম যে না, ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে। যেহেতু ক্রোমোজোম জোড়ায় জোড়ায় অবস্থান করে, সেই জন্যই দেখতে পাবেন আমাদের শরীরের বেশিরভাগ অঙ্গগুলি জোড়ায় জোড়ায় রয়েছে। যেরকম ধরনের দুটা হাত রয়েছে, দুটা চোখ, নাক একটা হলেও নাকের ফুটা দুটা আছে, দুটা পা আছে, দুটা কিডনি আছে। তো বেশিরভাগ অর্গানগুলো আমরা কি দেখতে পাই? সেম প্রকৃতির দেখতে পাই। তো ছেলেদের ক্ষেত্রে যে রকম অটোজোম শরীরের গঠন করে, সে মেয়েদের ক্ষেত্রেও গঠন করে থাকে। সেই জন্যই ছেলেদের এবং মেয়েদের শরীরের 99% অঙ্গই সেম হয়ে থাকে। অর্থাৎ আমরা ছেলেদের শরীর থেকে কোনো অঙ্গকে মেয়েদের শরীরে ট্রান্সপ্লান্ট করতে পারি, বা মেয়েদের শরীর থেকে ছেলেদের শরীরে অঙ্গকে ট্রান্সপ্লান্ট করতে পারি। ওকে, তাহলে আমরা বুঝে গেলাম যে না, যেহেতু শরীরের ছেলেদের আর মেয়েদের শরীরের গঠন একই রকম দেখতে, সেই জন্য অনেক কিছুই ট্রান্সলেট করা যায়, কিন্তু ব্রেইনকে করা যায় না। কারণ কি, ব্রেইন একাধিক নিউরন দ্বারা গঠিত। তাই এবারে প্রশ্নটা হচ্ছে, তাহলে ছেলে আর মেয়েদের মধ্যে ডিফারেন্সটা কোথায় দাঁড়ায় যায়? ডিফারেন্সটা যে দাঁড়ায় সেটা হচ্ছে কি, সেক্স ক্রোমোজোম, যেটাকে আমরা অ্যালোজোম বলে থাকি। সেক্স ক্রোমোজোম আরেকটা ভাষায় কি বলে থাকি? অ্যালোজোম। অ্যালোজোমের সংখ্যা অর্থাৎ সেক্স ক্রোমোজোমের সংখ্যা টোটাল কটি হয়ে থাকে? দুটি হয়ে থাকে। এটা কি করে? লিঙ্গ নির্ধারণ করে যে ছেলে হবে না মেয়ে হবে। এখানেই আমরা দেখতে পাবো যে না, ক্রোমোজোম এক্স প্রকৃতির এবং ওয়াই প্রকৃতির গ্যামেট দ্বারা নির্মিত। আপনারা যদি এই অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের যাবতীয় জিনিস নিয়ে আলোচনার বিষয়বস্তু বুঝতে চান, তাহলে আপনারা নেক্সট ভিডিও রিকোয়েস্ট করলে আমি কিন্তু করার চেষ্টা করব। তো এবারে যদি আমাদেরকে কোনো সময় বলে, আমাদের শরীরে যদি কোনো অঙ্গর বিকৃতি দেখতে পাওয়া যায়, বিকৃতি মানে কি? ধরেন যে অনেকজনের দেখবেন উপরের ঠোঁট কাটা থাকে, বা অনেকজনের দেখতে পাবেন যে না, শরীরের বিভিন্ন অঙ্গ ডোল বডল হয়ে গেছে। মানে কি, শরীরের বিভিন্ন অঙ্গগুলো বেড়ে গেছে, কমে গেছে। এইরকম যদি শারীরিক কোনো আলাদা রকম ভিন্নতা দেখতে পাই, এটা কার জন্য হয়ে থাকবে? এটা হয়ে থাকে অটোজোমের জন্য। কার জন্য হয়ে থাকবে? তাহলে অটোজোমের জন্য। আর লিঙ্গের যদি কোনো অসুবিধা মানে লিঙ্গের যদি কোনো প্রবলেমিক অসুবিধা হয়ে থাকে, ওটা কার জন্য হয়ে থাকে? সেক্স ক্রোমোজোমের জন্য। এই সেক্স ক্রোমোজোমের জন্য মাঝে মধ্যে আমরা বাইসেক্সুয়াল, ট্রান্সজেন্ডার, অর্থাৎ যত সব কিউরের ভাগ আছে সবগুলো, অর্থাৎ এলজিবিটিআই কে দেখতে পাই।
LGBTI কে দেখতে পাই। আপনারা যদি LGBTI সম্পর্কে ডিটেলস জানতে চান তাহলে আপনারা কমেন্ট সেকশনে এসে বলে দিবেন যে না আমাদের ক্রোমোজোমের সম্পর্কে আরো ডিটেলস লাগবে, তাহলে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। নেক্সট, তাহলে আমরা বুঝে গেলাম যে না অটোজম কি করে, শরীর যেহেতু গঠন করে, তাহলে শারীরিক কোনো যদি অসুবিধা দেখতে পাওয়া যায় সেটা অটোজমের কারণে হয়ে থাকে। আর লিঙ্গ নির্ধারণ অর্থাৎ লিঙ্গেও যদি কোনো অসুবিধা দেখতে পাই তাহলে ওটা কার জন্য হয়ে থাকবে, ওটা সেক্স ক্রোমোজোমের জন্য হয়ে থাকবে। কিন্তু ওয়াল্ডিয়ার কি করলেন, ইনি ক্রোমোজোম খোঁজ করে দিয়ে চলে গেলেন। পরবর্তীকালে এই এক্স আকৃতির ক্রোমোজোমকে টানা হলো, টানার পর দেখতে পাওয়া যাচ্ছে যে না এর ভেতরে এইরকম গোল গোল কিরকম প্রকৃতির একটা অংশ দেখতে পাওয়া যাচ্ছে। রিয়েলিতে এই অংশটাই সম্পূর্ণ তথ্যগুলোকে বহন করছে। তাহলে প্রারম্ভিক অবস্থায় দেখতে পেলাম যে না চোখের জায়গায় চোখ হবে, নাকের জায়গায় নাক হবে, এই সম্পূর্ণগুলো তথ্যগুলো আপনাদের আগের ভিডিওতে বলা হয়েছিল যে না নিউক্লিয়াসে রয়েছে। আর নিউক্লিয়াসের ভেতরে যখন দেখলাম যে অনেকগুলো ক্রোমাটিন তন্তু যে আছে, এই তন্তুগুলোকে বের করলাম, তন্তুগুলো বের করার পর বুঝতে পারলাম যে না সম্পূর্ণ গুণগুলো, আমাদের যতগুলো গুণ আছে সম্পূর্ণ গুণগুলো কে রাখছে, ক্রোমোজোম রাখছে। এবারে ওয়াল্ডিয়ার এইটা বলে দিয়ে চলে গেল। এর পরবর্তীকালে ডিএনএ যখন একে টানা হলো তখন দেখলাম যে না ডিএনএ পাওয়া যাচ্ছে। এই ডিএনএ খোঁজকর্তা করে দিল কার্লসবার্গ, খোঁজ করে দিল কে, কার্লসবার্গ। তো আমরা দেখতে পেলাম যে না সম্পূর্ণ যে গুণগত বৈশিষ্ট্যগুলো আছে জীবদেহে অর্থাৎ মানুষের দেহে, সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো কে বহন করে নিয়ে যাচ্ছে, ডিএনএ। তাহলে প্রারম্ভিক কালে কি বললাম, নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে আসলো কি ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে আসলো কি ডিএনএ। এই ডিএনএ কি বংশগতির ধারক ও বাহক বলা হয়ে থাকে। অর্থাৎ আমার সম্পূর্ণ গুণগুলো, আমার চোখের জায়গায় চোখ থাকবে, নাকের জায়গায় নাক থাকবে, এগুলো কথাগুলো কার কাছে লেখা ছিল, ডিএনএ এর কাছে। এবং আমার কাছ থেকে যে আমার বাচ্চার কাছে যাবে, তো এই তথ্যগুলো কার মাধ্যমে যাবে, ডিএনএ এর মাধ্যমে যাবে। যেহেতু ডিএনএ এর মাধ্যমে যাবে সেই জন্যই ডিএনএ কে জীবের বংশগতির ধারক ও বাহক বলে থাকি। পারলাম আমরা বুঝতে অবশ্যই। আর এই ডিএনএ কে যদি আমরা দেখি, ডিএনএ হ্যালিক্সের মতো আকার থাকে, হ্যালিক্সের মতো মানে দুতন্ত্রের আকার হয়ে থাকে, অনেকটা টানলে এই যে এইরকম অংশটা দেখতে পাচ্ছি, এই অংশটাকে হ্যালিক্সের মতন আকার বলা হয়ে থাকে। এই হ্যালিক্সের মতন আকারটা যিনি দেখছিলেন সেটা হচ্ছে ওয়াটসন এবং ক্রিক। তাহলে দ্বিতন্ত্রী আকার কে দেখছিলেন, ডিএনএ ওয়াটসন এবং ক্রিক। আরো পরবর্তীকালে যখন ডিএনএ কে টানা হলো, ডিএনএ কে টানার পর দেখা যাচ্ছে জোহানসন নামক বৈজ্ঞানিকরা যখন টানার পর দেখছেন যে না এর ভেতরেও অনেকগুলো এইরকম কি জানি দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছি। এই দণ্ডের মতো অংশগুলো কি নাম রাখা হলো কি, জিন। এগুলোরই নাম কি রাখা হলো, জিন। আর এই জিনের ভেতরে কিন্তু আসলে সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো লুপ্ত অবস্থায় আছে। তাহলে আমরা প্রথম থেকে যদি দেখলাম যে না কিরকম থেকে কোথায় ভেতরে চলে যাচ্ছি। তাহলে রিয়েলিতে যেটা বুঝতে পারলাম যে না সম্পূর্ণ বৈশিষ্ট্যগুলো, আসল যে গুণগুলো, সেই গুণগুলো কোথায় লুপ্ত অবস্থায় আছে, জিনের ভেতরে। কার ভেতরে লুপ্ত অবস্থায় আছে, জিনের ভেতরে। এবং এই জিনগুলো প্রত্যেকটা ডিএনএ এর ভেতরে সজ্জারিত অবস্থায় থাকে। যেরকম ধরে নিন লম্বা হওয়া বা বেটে হওয়ার গুণ কোথাও না কোথাও রাখতে হবে। তারপরেই তো আমরা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হই, তারপরে তো আমাদের শরীরে ওই সব গুণগুলো আসবে কিনা। তো ওই সব গুণগুলো কোথায় লিপিবদ্ধ করা আছে, কোডিং করা আছে, এই জিনের ভেতরে কোডিং করা আছে। এটা কে বলে দিল, বিজ্ঞানী জোহানসেন বলে দিল, কে, জোহানসেন। এবং এই জিনগুলো সজ্জারিত অবস্থায় থাকে একই প্রজাতির জীবের ক্ষেত্রে। যেরকম আমাদের ক্ষেত্রে আমিও মানুষ, আপনিও দেখছেন অবশ্যই আপনিও মানুষ, যেহেতু আপনিও মানুষ, আমার যেরকম জিনগুলোর অবস্থান আছে প্রত্যেকটি ক্রোমোজোমে, সে আপনারও ক্রোমোজোমের জিনের মধ্যে সেম অবস্থানগুলো, গুণগুলির অবস্থানগুলো সেম পজিশনে থাকবে। যেরকম গুণের মধ্যে আমরা কি বলতে পারি, যেরকম লম্বা হওয়ার গুণ আছে, লম্বা আর বেটে এটা একটা গুণ থাকে, কালো ফর্সা, এই সমস্ত গুণগুলো। এবারে ধরে নিন যে মোটা পাতলা, এইরকম সমস্ত গুণগুলো, এই সমস্ত গুণগুলো কোথায় লুপ্ত অবস্থা থাকে, জিনের মধ্যে লুপ্ত অবস্থা থাকে। এই কথাগুলো বললো কে, জোহানসেন। আর এই যে জিনগুলো কিন্তু নির্দিষ্ট অবস্থায় সজ্জারিত থাকে, আমরা যেটা একটু আগে বুঝে নিলাম যে না নির্দিষ্ট অবস্থায় সজ্জারিত থাকবে। সেই জন্য এদেরকে আমরা কি করতে পারি, কোডিং করতে পারি। জিনগুলোর কি করতে পারি, কোডিং করতে পারি। যে না এত নাম্বার জিনে আমরা যেই গুণটা পাবো একই প্রজাতির জীবের ক্ষেত্রে, অর্থাৎ মানুষের ক্ষেত্রে যেই গুণটা পাবো সেটা হচ্ছে হয় লম্বা বেটে, কালো ফর্সা, এইরকম গুণগুলোকে আমরা কোডিং করতে পারি। এই কোডিংটাই করছিলেন যিনি, তিনার নাম হচ্ছে কি, হরগোবিন্দ খুরানা। তাহলে জেনেটিক কোডের খোঁজকর্তা কি, হরগোবিন্দ খুরানা। এই জেনেটিক খোঁজকর্তা যেহেতু হরগোবিন্দ খুরানা, এটার জন্য নোবেল বিজয়ী অর্থাৎ নোবেল দান দেওয়া হয় একে। ইনি কিন্তু আমাদের ভারতের মূল বংশোদ্ভূত ছিলেন, কিন্তু আমেরিকার বাসিন্দা।
তাহলে এই জিনগুলো যেহেতু নির্দিষ্ট অবস্থানে সজ্জায়িত অবস্থা থাকে, এই অবস্থানটাকে আমরা বলে থাকি লোকাস। এই অবস্থানটাকে কি বলে থাকি? লোকাস। এর প্রত্যেকটা জিনের মধ্যে দুটা করে গুণ সজ্জায়িত থাকে, দুটা করে বৈশিষ্ট্য সজ্জায়িত থাকে। একটা হচ্ছে কি, হয় লম্বা হওয়ার বৈশিষ্ট্য, না হলে বেটে হওয়ার বৈশিষ্ট্য। হয়তো আপনার লম্বা বেটের মধ্যে দুটাই লম্বা গুণ হতে পারে, বা দুটাই বেটের গুণ হতে পারে, বা মিডিয়াম সাইজ, মানে বলতে পারি কি লম্বা আর বেটে দুটাই গুণ থাকতে পারে। তো এইরকম বৈশিষ্ট্যের যে বিভিন্ন রকম রূপভেদ আমরা দেখতে পাচ্ছি আমাদের জিনের মধ্যে, এইরকম রূপভেদটাকে আমরা বলি অ্যালিল বা অ্যালিলোফর্ম। এইরকম রূপভেদটাকে কি বলে থাকি? অ্যালিল বা অ্যালিলোফর্ম। এবারে আমাদের মনে যেটা প্রশ্ন জাগার কথা, যে না স্যার, তাহলে যেহেতু আপনি একটু আগেই বলে দিলেন যে না জিনের ভেতরে কি আছে, একই প্রজাতির জিনের ক্ষেত্রে আপনি বললেন যে না কি ঘটনাটা ঘটবে, সেম লোকেশনে একই প্রজাতির ক্ষেত্রে সেম লোকেশনে কি অবস্থান করে, জিনগুলোর গুণ অবস্থান করে। আমরা কি এই গুণগুলোর পরিবর্তন করতে পারি? তাহলে অ্যান্সারটা হবে হ্যাঁ, অবশ্যই করতে পারি, কিন্তু মানুষের ক্ষেত্রে এটার ব্যান করা আছে। মানুষের ক্ষেত্রে এরকম পরিবর্তনটা করতে পারবো না, কিন্তু বাকি অন্য জীবের ক্ষেত্রে এরকম পরিবর্তনটা, গুণগত পরিবর্তনটা করা যায়, অর্থাৎ কোডগুলোর পরিবর্তন করা যায়। যেরকম ধরে নিন যে দুটো আমি নিয়ে নিয়েছিলাম, আগের যুগের আমরা দেখছিলাম যে এই সাইজের মূল্য দেখতে পেতাম, তাই কিনা? এই সাইজের মূল্য বা হ্যাঁ, এই সাইজের মূল্য দেখতে পেতাম, তাই কিনা? তো এই মূল্যগুলোকে এখন দেখতে পাচ্ছি যে এত বড় হয়ে গেছে, যেগুলোকে হাইব্রিড মূল্য বলে থাকি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলাম যে না, মূলর গুণ কি আছে? ছোট। আর লম্বা হওয়ার গুণ কার থাকে? লাউ। লাউ দেখবেন লম্বা আকৃতির হয়ে থাকে কিনা। তাহলে একটা কাজ করা যাক, ওই লাউ অর্থাৎ লাউয়ের যে বৈশিষ্ট্য আছে, লম্বা হওয়ার যে বৈশিষ্ট্যটা আছে, ওই বৈশিষ্ট্যটাকে নিলাম। নেওয়ার পর এই যেটা ছিল মূলর যেটা বৈশিষ্ট্য বেটে হওয়ার ছিল, এখান থেকে বের করে লাউর লম্বা হওয়ার বৈশিষ্ট্যটা যদি প্রবেশ করায় দিই, তাহলে এখন যে জীবটা হবে অর্থাৎ মূলটা হবে, সেই মূলটা অবশ্যই বড় হবে। তো এই রকমের ঘটনাটাকে সংকরায়ন বলা হয়ে থাকে বা হাইব্রিডাইজেশন বলা হয়ে থাকে। সেই জন্যই আমরা হাইব্রিড মূল বা হাইব্রিড বিভিন্ন রকমের জিনিস বলে থাকি না। সেম প্রকৃতির ইউরোপিয়ান কান্ট্রিতে এক ধরনের মহিষ পাওয়া যায়, হলিস্টিন গাই। ডেনমার্কে এক ধরনের মহিষ পাওয়া যায়, গরু পাওয়া যায়, হলিস্টিন গাই। এই হলিস্টিন গাই 100 লিটারের মতো দুধ দিয়ে থাকে। আর সেম আমাদের ভারতে ওই রকমই এক ধরনের গরু আছে, ফিজিশিয়ান গাই। এই ফিজিশিয়ান গাইয়ের 30 লিটারের মতো দুধ পাওয়া যায়। তো কি করা হলো, যে ডেনমার্ক প্রচন্ড ঠান্ডার এরিয়া, তো যেহেতু ওই ঠান্ডার এরিয়া, তাহলে ওই ঠান্ডার এরিয়া থেকে আমাদের ভারতের ক্রান্তীয় এরিয়াতে আনলে ওইসব গরু মারা যেতে পারে। সেই জন্য একটা কাজ করা যাক, বা একটা কাজ করা হয়েছিল কি, যে না, ডেনমার্কের হলিস্টিন গাইয়ের যে দুধ বেশি হওয়ার গুণটা আছে, আর এদিকে ফিজিশিয়ান গাইয়ের গুণের মধ্যে ক্রসিং করা হয়েছিল। সেই জন্য বিনিময়ে এখন আমরা ভারতে যেটা গরু পেয়ে থাকি সেটা হচ্ছে এইচএফ গাই, হলিস্টিন ফিজিশিয়ান গাই। কোন গাই পেয়ে থাকি? তাহলে হলিস্টিন ফিজিশিয়ান গাই। তাহলে এই জেনেটিক কোড যিনি প্রকাশ করছিলেন কত বুদ্ধিমান ছিল। এখন যদি আমি চাই ধরে নিন আপনারাই, যে আমি কি চাই, যে আমার ছেলে যাতে ধাবক হয়, প্রচন্ড স্পিডে দৌড়াতে পারে। সেজন্য কি করলাম, যে আমার শুক্রাণুর ক্রোমোজোম থেকে ওই গুণটাকে বের করে নিলাম, যে গুণটা কম দৌড়ের গুণ আছে। ওই গুণটাকে বের করার পর ঘোড়ার দৌড় ধাবক প্রচন্ড হয়ে থাকে, বেশি ধাবিত হয়ে থাকে, প্রচন্ড স্পিডে দৌড়ায়। তো ওই ঘোড়ার গুণটাকে আমরা কি করে দিলাম, এখানে প্রবেশ করাই দিলাম, যেখানে আমার কম দৌড়ের গুণটা ছিল। তাহলে যখন প্রবেশ করাই দিব, আর প্রবেশ করা দেওয়ার পর যখন নিষেক ঘটবে, ফার্টিলাইজেশন ঘটার পর আমারই বাচ্চা যখন 10 বছর পর আসবে কিনা, হবে কিনা, এই 10 বছর পর কিনা ও দৌড়াতে চালু করে দিবে। তো এগুলো কার জন্যই পারলাম, যে না, যখন আমরা জিনের খোঁজ করে দিলাম এবং জিনের ভেতরে জেনেটিক কোডগুলোর খোঁজ করে দিলাম, তখনই পারলাম। ওকে, তাহলে হরগোবিন্দ খুরানাকে কিন্তু বিশাল পরিমাণে আমাদেরকে সম্মান করা উচিত। আর ভারতীয় লোক তো একটু জ্ঞানীগুণী সীমাহার অসীম হয়ে থাকে। তো যাই হোক, আমাদের আলোচ্য বিষয়ে আসি। আমাদের এইটুকুনি আলোচনা হয়ে গেলে আমাদেরকে যেটা আলোচনা এর পরেই করতে হবে সেটা হচ্ছে ডিএনএ সম্পর্কে। এই যে বললাম, ডিএনএ দ্বিতন্ত্রী আকারটা হয়ে থাকে, এবং এই দ্বিতন্ত্রী আকারের ভিতরে এই ডিএনএ কি কি দ্বারা গঠিত, এটার সম্পর্কে সাম ডিটেলসটা আমি এক্ষুনি দিচ্ছি, আপনারা পারলে স্ক্রিনশট করে নিন। এখন আলোচ্য বিষয় হচ্ছে ডিএনএ কি দ্বারা গঠিত তার সম্পর্কে। তো
প্রারম্ভিক অবস্থায় যদি আবার যাই যে না নিউক্লিয়াসের ভেতরে যদি কোনো অ্যাসিড পেয়ে থাকি ওটাকে আমরা বলে থাকি নিউক্লিক অ্যাসিড। নিউক্লিয়াসের ভেতরে যদি অ্যাসিড পাই জেনারেলি কি বলবো নিউক্লিক অ্যাসিড। ওকে, তাহলে ডিএনএর কাজ কি শিখলাম যে না ডিএনএ আমাদের সমস্ত প্রকারের বংশগতির যতগুলো গুণ আছে সবগুলোকে ধারণ করে রাখছে এবং এক এক জীব থেকে অন্য জীবের ভেতরে ওটাকে পরিবহন করছে, সেই জন্যই বংশগতির ধারক ও বাহক বললাম। এবার ডিএনএ টোটাল 3 রকমের জিনিস দ্বারা গঠিত, 3 রকমের উপাদান দ্বারা গঠিত। কি কি স্যার? একটা হচ্ছে শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরাস। এই তিনটিকেই একত্রে নিউক্লিওটাইড বলা হয়। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি সেটা হচ্ছে ডিএনএর এককই হচ্ছে নিউক্লিওটাইড। ডিএনএর একক কি? নিউক্লিওটাইড। ডিএনএর একক নিউক্লিওটাইড। এবারে সাম ডিটেলস আলোচনা করি এই শর্করা, নাইট্রোজেন বেস এবং ফসফরাসের সম্পর্কে। তো প্রারম্ভিক অবস্থায় আমরা একবারই বলে দিই যে ফসফরাস একটি মৌল। তাহলে আমরা বলতে পারবো যে ডিএনএ কোন মৌল দ্বারা গঠিত? তাহলে আমরা কি বলতে পারি? ফসফরাস দ্বারা গঠিত। ক্লিয়ার? আমাদের জিজ্ঞেস করবে কিন্তু যে কোন মৌল দ্বারা গঠিত। এবারে যেটা জানতে হয় সেটা হচ্ছে শর্করা আর নাইট্রোজেন বেস নিয়ে। শর্করা ডিএনএর ভেতরে যে শর্করাটা থাকে সেটা 5 কার্বন যুক্ত হয়ে থাকে। ডিএনএর ভেতরে যে শর্করাটা থাকবে কত কার্বন যুক্ত হয়ে থাকবে? 5 কার্বন যুক্ত হয়ে থাকবে। এটা শর্করা 2 রকমের হয়ে থাকে। একটি হচ্ছে কি রাইবোজ শর্করা এবং অপরটি হচ্ছে ডিঅক্সি রাইবোজ শর্করা। যেহেতু আরএনএ একতন্ত্রী হয়ে থাকে অর্থাৎ রৈখিক আকারে থাকে, সেজন্যই আরএনএতে যে প্রোটিন যে শর্করাটা থাকে সেই শর্করাটা কি হচ্ছে কি রাইবোজ শর্করা। কোন শর্করা? রাইবোজ শর্করা। আর যেহেতু ডিএনএটা দ্বিতন্ত্রী হয়ে থাকে, সেজন্যই এর শর্করাটাকে বলে থাকি ডাইঅক্সি। ডাই মানে দুটা বা ডিঅক্সি, দুটা রাইবোজ শর্করা দ্বারা গঠিত। অর্থাৎ তাহলে আমরা দেখতে পেলাম যে ডিএনএর গঠনটা 2 রকমের জিনিস দ্বারা, মেইনলি একটা হচ্ছে শর্করা আর একটা হচ্ছে অ্যাসিড। যে শর্করা এটা হচ্ছে কি অ্যাসিড, সেজন্য আমরা পুরো নামটা বলে থাকি ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ পুরো নাম কি বলে থাকি রাইবো নিউক্লিক অ্যাসিড। পারলাম বুঝতে? আচ্ছা, এবারে আলোচনা করি নাইট্রোজেন বেস নিয়ে। তাহলে স্যার নাইট্রোজেন তো বুঝতে পারলাম, নাইট্রোজেন যেটাকে আগের দিন আপনি বলছিলেন যে না N2, কিন্তু বেসটা কি? বেস মানে হচ্ছে ক্ষার। তাহলে নাইট্রোজেন কি এক প্রকারের যেটা আছে ওটা কি বেশ ক্ষার। সাদের পৃথিবীতে যতগুলো জিনিস তিক্ত প্রকৃতির হয়, কষা প্রকৃতির হয়, ওই সমস্ত জিনিসগুলোই হচ্ছে কি ক্ষার। তো এই যে নাইট্রোজেন বেসটা আছে, এই নাইট্রোজেন বেসটাকে 2 রকম ভাবে পেয়ে থাকি। একটা হচ্ছে কি পিউরিন আকারে, একটা পিরিমিডিন আকারে। তো তাহলে নাইট্রোজেন বেস ক রকমের হয়ে থাকে? 2 রকম আকারে হয়ে থাকে, একটা পিউরিন আর একটা হচ্ছে পিরিমিডিন। এই পিউরিন জাতীয় 2 রকমের নাইট্রোজেন বেস পেয়ে থাকি। আবার পিউরিন জাতীয় ক রকমের নাইট্রোজেন বেস পেয়ে থাকি? 2 রকমের। কি কি? একটি হচ্ছে অ্যাডেনিন, অপরটি হচ্ছে গুয়ানিন। তাহলে পিউরিন জাতীয় নাইট্রোজেন বেস দুটো কি অ্যাডেনিন গুয়ানিন। অ্যাডেনিন গুয়ানিন আমাদের কিন্তু মাথায় একদম সেভ করে নিতে হবে, একদম ঢুকায় নিতে হবে। তারপরে পিরিমিডিন জাতীয় আবার 2টি বেস কি? একটা হচ্ছে থাইমিন, অপরটি হচ্ছে সাইটোসিন। অর্থাৎ নাইট্রোজেন 2 রকমের বেস দ্বারা গঠিত, পিউরিন পিরিমিডিন। পিউরিনের আবার 2টি ভাগ রয়েছে, অ্যাডেনিন গুয়ানিন আর পিরিমিডিনের থাইমিন সাইটোসিন। এই অ্যাডেনিন আর থাইমিন, গুয়ানিন আর সাইটোসিন এরা আবার হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। তাহলে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন এরা কার মাধ্যমে যুক্ত থাকে? এরা যুক্ত থাকে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। সেজন্য এদেরকে শর্টকাটে মনে রাখার জন্য আমরা মনে রাখবো এটিজিসি। কি মনে রাখবো? এটিজিসি। এটি ডবল হাইড্রোজেন বন্ধন, দ্বিবন্ধন, হাইড্রোজেনের 2টি বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এবং জিসি মানে গুয়ানিন আর সাইটোসিন ত্রিবন্ধনের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে। এবারে যদি আমরা থাইমিনের পরিবর্তে, কার পরিবর্তে বলছি? থাইমিনের পরিবর্তে, থাইমিন একটা কি পিরিমিডিন। তাহলে থাইমিনের পরিবর্তে যদি আমরা ইউরাসিল প্রবেশ করাই, থাইমিনের পরিবর্তে যদি ইউরাসিল প্রবেশ করাই তাহলে ওটা কি হয়ে যাবে? আরএনএ। অর্থাৎ তাহলে একটা জিনিস খুবই সুন্দরভাবে শিখে গেলাম যে না ডিএনএ কে ইচ্ছা মতো করে আমরা আরএনএ তে পরিবর্তন করতে পারবো বা আরএনএ কে ইচ্ছা মতো আমরা ডিএনএ তে পরিণত করতে পারবো। এটার তাহলে নিয়মটা কি দাঁড়ায়? কিভাবে পরিবর্তন করতে পারবো? আচ্ছা, আমরা শিখলাম কি যে না ডিএনএটা দ্বিতন্ত্রী হয়ে থাকে। কত তন্ত্র হয়ে থাকে? দ্বিতন্ত্রী হয়ে থাকে। এই দ্বিতন্ত্র থেকে যদি আমরা একটা তন্ত্র বের করে দিই তাহলে একতন্ত্রী হয়ে গেল।
আচ্ছা, যেহেতু দুই রকমের রাইবোজ শর্করা ছিল, দ্বিতন্ত্রী ছিল ডিঅক্সি রাইবোজ শর্করা, একতন্ত্রী হয়ে গেলে রাইবোজ শর্করা, তাহলে রাইবোজ শর্করা পেয়ে গেলাম। এবারে ডিএনএ এর ক্ষেত্রে এবং আরএনএ এর ক্ষেত্রে তিনটি বেশি সিস্টেম থাকে, কে অ্যাডেনিন, গুয়ানিন আর সাইটোসিন। অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ডিএনএ তেও থাকে এবং আরএনএ তেও থাকে, কিন্তু ডিএনএ তে থাইমিন নামক নাইট্রোজেন বেশি থাকে, কিন্তু আরএনএ তে ইউরাসিল নামক নাইট্রোজেন বেশি থাকে। অর্থাৎ তাহলে আমরা একটা কাজ করি, এখান থেকে দেখেন তো ডিঅক্সি রাইবোজ থেকে রাইবোজ শর্করা নিয়ে চলে গেছি, তাহলে একটা কাজ করা যাক, আমরা আরএনএ ডিএনএ থেকে থাইমিনটিকে বের করি, এর পরিবর্তে কি ঢুকাই দিব, ইউরাসিল। যদি ইউরাসিল ঢুকাই দিই তাহলে দ্বিতন্ত্রীকে একতন্ত্রীতে পরিণত করলে, আর থাইমিনের পরিবর্তে যদি ইউরাসিল প্রবেশ করাই দিই তাহলে ওই ডিএনএ কিসে পরিণত হয়ে যাবে, আরএনএ তে পরিণত হয়ে যাবে। তাহলে আমরা কনভার্ট করতে পারি। এর মানে কি স্যার এটার পরিবর্তনটা করা যায়? হ্যাঁ, পরিবর্তনটা করা যায়। এটা পরিবর্তনটা কিভাবে করা যায় একটু আমাদেরকে ওয়েট করতে হবে, একটু পরে আমি এটার সম্পর্কে ডিটেলস আলোচনাটা করছি। আপনার যদি স্ক্রিনশটের প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট করতে পারেন। তো আমাদের আলোচনা করা হয়ে গেল ডিএনএ এর গঠন নিয়ে, এখন আরএনএ এর গঠন নিয়ে আলোচনা করছি। আরএনএ একতন্ত্রী হয়ে থাকে এবং আরএনএ আমাদের শরীরে যেরকম ডিএনএ এর মধ্যে অবস্থিত জিন কি করছে, ডিএনএ এর মধ্যে অবস্থিত জিন আমাদের বংশগত ধারক বাহক রূপে কাজ করছে। সেম ওই রকম ভাইরাসের ক্ষেত্রে জিন রূপে কাজ করে আরএনএ। ভাইরাসের ক্ষেত্রে জিন রূপে কাজ করে কে, আরএনএ। অর্থাৎ খুব সিম্পল জিনিস, যেই আরএনএ কিনা আমাদের শরীরে প্রোটিন তৈরি করে, ওই আরএনএ সেম মানে আরএনএ কি করে, ভাইরাসের ক্ষেত্রে জিন রূপে কাজ করে। তাই আমাদের শরীরে আরএনএ কি হিসেবে কাজ করে, আমাদের শরীরে আরএনএ কাজ করে প্রোটিন তৈরি করতে। এবারে এই আরএনএ প্রোটিন তৈরি করতে গেলে এই প্রোটিন আবার আমাদেরকে জানতে হবে প্রোটিনের সম্পর্কে ডিটেলস। প্রোটিন আবার 20টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে প্রোটিন কটি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত, 20টি অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। এই 20টা অ্যামাইনো অ্যাসিড মিলিয়ে কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। এই 20টি অ্যামাইনো অ্যাসিডের মধ্যে 12টি অ্যামাইনো অ্যাসিড আমরা শরীর থেকে পেয়ে থাকি, 12টি অ্যামাইনো অ্যাসিড আমরা শরীর থেকে পেয়ে থাকি। কিন্তু 8টি অ্যামাইনো অ্যাসিড, যেই 8টি অ্যামাইনো অ্যাসিড আমাদের শরীর তৈরি করতে পারে না, যেটা খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। এবং এই 12টা এবং 8টা এই দুটাকে মিলিয়ে এই আরএনএ কি তৈরি করে, প্রোটিন তৈরি করে। সুতরাং তাহলে 12টা তো আমাদের শরীরে পাচ্ছি, বাকি যে 8টা অ্যামাইনো অ্যাসিড আছে এইগুলোকে অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলে থাকি। এই 8টা অ্যামাইনো অ্যাসিডকে সংরক্ষণ করার জন্য, মানে একসঙ্গে যুক্ত করার জন্য, কম্বাইন করার জন্য আরএনএর ভেতরে আরএনএকে তিন ভাগে বিভক্ত করা গেছে। একটি হচ্ছে কি এমআরএনএ, আর টিআরএনএ, আরআরএনএ। এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ। এমআরএনএ মানে কি, মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ মানে ধরে নিন আপনি খাদ্য গ্রহণ করছেন বা আমি খাদ্য গ্রহণ করলাম। এই খাদ্য গ্রহণ করলে এই খাদ্যের মধ্যে একাধিক অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড খাদ্যের মাধ্যমে প্রবেশ করবে আমাদের শরীরে। যখন প্রবেশ করবে তখন এমআরএনএ কি করে, এমআরএনএ সঙ্গে সঙ্গে একজনকে ধরে নেবে, এই 8 জনের মধ্যে কোনো একজনকে ধরে নেবে। ধরে নেওয়ার পর সঙ্গে সঙ্গে কাকে বার্তা পাঠাবে, টিআরএনএ কে। আর এই টিআরএনএ কি করবে, এই টিআরএনএ এর কাজ হচ্ছে ওই যে অ্যামাইনো অ্যাসিডটিকে ধরছিল এমআরএনএ, ওই অ্যামাইনো অ্যাসিডটিকে এমআরএনএ থেকে কোথায় পরিবহন করে দিবে, আরআরএনএ তে। এই আরআরএনএ তৈরি করবে কি, প্রোটিন। তাহলে আমরা একটা জিনিস শিখে গেলাম, এমআরএনএ অ্যামাইনো অ্যাসিড তৈরি করছে, অ্যামাইনো অ্যাসিডকে ধরছে আর ধরার পর বার্তা কোথায় পাঠাচ্ছে, টিআরএনএ তে। T4 ট্রান্সফার আরএনএ। যেহেতু টিআরএনএ এমআরএনএ থেকে ধরে কোথায় পাঠায়, আরআরএনএ তে পাঠায়, সেজন্য টিআরএনএ কে ফুল বাক্যে কি বলা হয়, ট্রান্সফার আরএনএ। যখন এই টিআরএনএ এমআরএনএ এর কাছ থেকে 8টি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের প্রয়োজন, ওই 8টি অ্যামাইনো অ্যাসিডকে আরআরএনএ তে পৌঁছে দিবে, তখন এই 12টি আমাদের শরীর থেকে এবং 8টিকে টোটালটিকে কম্বাইন করে অর্থাৎ মিলিয়ে 20টি অ্যামাইনো অ্যাসিড পরিণত করে দেয় এবং পরে ওটাকে প্রোটিনে রূপান্তরিত করে দেয়। তাহলে আরআরএনএ এর কাজ কি দাঁড়ায়, আরআরএনএ এর কাজ দাঁড়ায় প্রোটিনকে নির্মাণ করা। এবারে আমাদেরকে যেটা জিনিস জানতে হয় সেটা হচ্ছে কি, স্যার যেরকম করোনা আসছিল, করোনা ভাইরাস, এই কোভিড-19 বা করোনা ভাইরাস, এই যে করোনা ভাইরাস আসছিল, এই করোনা ভাইরাস কি, করোনা ভাইরাসে আপনি তো একটু আগে বললেন যে আমাদের ভারতের ক্ষেত্রে ডিএনএ পর্যবেক্ষণ নিরীক্ষণের জন্য যন্ত্রপাতি আছে, কিন্তু আরএনএ পর্যবেক্ষণ নিরীক্ষণের জন্য কোনো যন্ত্রপাতি নেই। তাহলে আপনি কি বললেন যে না, ডিএনএ কে আরএনএ তে বা আরএনএ কে ডিএনএ তে পরিবর্তন করতে পারবেন। এটা কি
করা যায়? অবশ্যই করা যায়, একটু পরে এখনই আমি বলছি কিভাবে এই জিনিসটা করা যাচ্ছে বা যায়। তো আপনারা এটুকু নিয়ে পারলে স্ক্রিনশট করে নেবেন, আমি বলছি। এবারে যে জিনিসটা হচ্ছে, যে বিষয়টা হচ্ছে প্রচন্ড গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে যখন ডিএনএ নিজেকে তৈরি করবে, অর্থাৎ ডিএনএ কে তৈরি করবে, এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? এই ডিএনএ কে তৈরি করাটা কি, অর্থাৎ নিজে জেরক্স করাটা কি বলা হয়? কি? রেপ্লিকেশন। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করার প্রক্রিয়াটাকে কি বলা হয়? রেপ্লিকেশন। এই কথাটি হয়তো আমরা করোনার সময়ও শুনেছি যে না, রেপ্লিকেশন রেট 2.5, রেপ্লিকেশন রেট 3.5। এটার মানে কি বোঝায়? যে না, করোনার হারটা 2.5 অনুপাতে বৃদ্ধি পাচ্ছে। তাহলে ডিএনএ থেকে ডিএনএ তে পরিণত হওয়ার ঘটনাটাকে কি বলবো? রেপ্লিকেশন। অর্থাৎ যে কোনো জিনিস নিজে থেকে নিজে পরিণত হওয়াটাকে নিজে থেকে নিজে তৈরি করাটাকে কি বলা হয়? রেপ্লিকেশন। এবারে ডিএনএ থেকে কোনো সময় যদি আমরা আরএনএ তে যেতে চাই, তাহলে ডিএনএ থেকে আরএনএ তে যাওয়ার প্রক্রিয়াটাকে ট্রান্সক্রিপশন বলা হয়। ডিএনএ থেকে আরএনএ তে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? ট্রান্সক্রিপশন। এবারে ডিএনএ থেকে যখন আরএনএ তে চলে আসলো, এবারে আরএনএ থেকে কি ডিএনএ তে পরিণত করা যাবে? হ্যাঁ, এটা তো প্রারম্ভিক অবস্থায় আমাদের প্রশ্ন ছিল, সেই কাল থেকে আমাদের প্রশ্ন যে না, আরএনএ কেও ডিএনএ তে পরিণত করা যাবে। এই আরএনএ কে ডিএনএ তে পরিণত করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা কি? রিভার্স ট্রান্সক্রিপশন বলা হয়। তাহলে আরএনএ থেকে ডিএনএ তে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে কি বলা হয়? রিভার্স ট্রান্সক্রিপশন। আর তারপরে হচ্ছে কি, আরএনএ কে যখন আমরা টানবো কি না, মানে আরএনএর পরে যেটা অংশটা পেয়ে থাকবো সেটা হচ্ছে কি? প্রোটিন। আর আরএনএ থেকে যখন প্রোটিনে নিয়ে যাব, প্রোটিন থেকে আর আরএনএ তে ফিরে আসে না। এই আরএনএ থেকে প্রোটিনে নিয়ে যাওয়ার প্রক্রিয়াটাকে ট্রান্সলেশন বলা হয়। কি বলছি? ট্রান্সলেশন বলছি। যেহেতু প্রারম্ভিক অবস্থা থেকেই আমরা একটা জিনিস বুঝে আসছি, বা স্যার আপনি বলেছেন যে না, আমাদের ভারতে যতগুলো পর্যবেক্ষণ করার যন্ত্রপাতি আছে, সব যন্ত্রপাতিগুলি ডিএনএ কে পর্যবেক্ষণ করতে পারে, কিন্তু আরএনএ কে করতে পারে না। আর যেহেতু করোনার সময়, কোভিড-19 অর্থাৎ করোনার সময়, করোনা একটা কি ভাইরাস, করোনা যেহেতু একটি ভাইরাস, আর আমরা একটু আগে বুঝলাম যে ভাইরাসের ক্ষেত্রে যে জিন রূপে কাজ করে সেটা হচ্ছে কি? আরএনএ। কি কাজ করে? আরএনএ। তাহলে একটা কাজ করা যায় না, আমরা আরএনএ কে এখন ডিএনএ পরিণত করব। তাহলে আরএনএ এর গঠনটা কি শিখলাম? যে না, আরএনএ একতন্ত্রী হয়ে থাকে। তাহলে এই একতন্ত্রীকে আমরা কিসে পরিণত করব? দ্বিতন্ত্রীতে। তাহলে এই একতন্ত্রীতেই উপরে যদি একটা দ্বিতন্ত্র প্রকাশ করে দিই, এই একতন্ত্রীকে যদি আমরা উপরে আরেকটা তন্ত্র দিয়ে দিই, তাহলে কিসে পরিণত হয়ে গেল? দ্বিতন্ত্রীতে পরিণত হলো। আর এই দ্বিতন্ত্রীতে পরিণত হওয়ার পরেই একটা কাজ করতে হয়। আমরা প্রারম্ভিক অবস্থায় বুঝে গেছি যে ডিএনএ কে আরএনএ তে পরিণত, আরএনএ কে ডিএনএ তে পরিণত করার নিয়মটা কি? যে না, একতন্ত্রীকে দ্বিতন্ত্রীতে পরিণত করব। সেকেন্ড যেটা হচ্ছে কি, থাইমিনের পরিবর্তে ইউরাসিলকে পরিবেশ করাতে হবে। থাইমিনের পরিবর্তে ইউরাসিলকে পরিবেশ করাতে হবে। আমরা জানি ডাবল বন্ডিং এর মাধ্যমে কি যুক্ত থাকে? অ্যাডেনিন আর থাইমিন। আর গুয়ানিন সাইটোসিন কার মাধ্যমে যুক্ত থাকে? গুয়ানিন আর সাইটোসিন কত বন্ধনের মাধ্যমে? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। 3 হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। এর মধ্যে এই গুয়ানিন আর সাইটোসিনের, এই সাইটোসিনের পরিবর্তে, গুয়ানিনের পরিবর্তে কাকে কাকে কে ছিল এখানে? নিশ্চয়ই কে ছিল? ইউরাসিল ছিল। কে? ইউরাসিল। কিন্তু এর পরিবর্তে এন্ট্রি কাকে করাবো? এর পরিবর্তে এন্ট্রি কাকে করাবো? গুয়ানিনকে এন্ট্রি করাবো। তাহলে দেখেন তো, অনেকগুলো চেইনের ক্ষেত্রে এটার পরিবর্তন করতে হবে কিনা? তো যখন অনেক অংশের ক্ষেত্রে এই চেনের পরিবর্তন করা হয়, সেই জন্য এখানে এই চেনের পরিবর্তনটাকে পলিমেরাস চেইন রিয়াকশন বলা হয়। তাহলে এখানে কি বলবো? পলিমেরাস চেইন রিয়াকশন। সেই জন্য আরএনএ থেকে ডিএনএ তে পরিণত করার যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে বলা হতো আরটিপিসিআর। অর্থাৎ ভারতের যে কি বলবো, বায়োলজিবিদ অর্থাৎ মেডিকেল রিসার্চার গুলো ছিল, মেডিকেল রিসার্চার গুলো কি করছিল? মেডিকেল রিসার্চার গুলো যে কাজটা করছিল সেটা হচ্ছে কি, আরএনএ থেকে ডিএনএ তে আনছিল, অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়া অবলম্বন করছিল। আর তারপরে কি করা হয়েছিল, যে এর ভেতরে ইউরাসিলের পরিবর্তে গুয়ানিনকে প্রবেশ করানো হয়েছিল। তাহলে অনেকগুলো যেহেতু সমাহারে সৃষ্টি হয়েছে এই ডিএনএটা বা আরএনএটা, সেই জন্য অনেকগুলোর আকারের পরিবর্তন করা হয়েছিল, অনেকগুলো ইউরাসিলের পরিবর্তে গুয়ানিন। সেই জন্য এইরকম বিক্রিয়াটাকে, যেটার পরিবর্তনটা, এইরকম পরিবর্তনটাকে পলিমেরাস চেইন রিয়াকশন বলা হয়ে থাকে। সেই জন্য এই প্রক্রিয়াটা, সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, কোথা থেকে কোথায় নিয়ে যাওয়ার, আরএনএ থেকে ডিএনএ নিয়ে যাওয়ার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে কি বলা হয়ে থাকে? আরএনএ থেকে ডিএনএ নিয়ে যাওয়ার পদ্ধতিটাকে কি বলা হয়ে থাকে? আরটিপিসিআর। এই পদ্ধতির মাধ্যমে তারপরে করোনাকে যখন ডিএনএ তে প্রকাশ করলো, ডিএনএ তে প্রকাশ করার পর তারপরে চেক আপ করা গেছিল।
তাহলে হয়তো সম্ভবত আমাদের প্রশ্নটি এতক্ষণ পর্যন্ত যেটি ছিল সেটি সম্পূর্ণই নিমিষে শেষ হয়ে গেল। তাহলে আমরা যদি এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখি তাহলে আমাদের অনেকটা উপকৃত হবে, আমরা অনেকটা উপকৃত হব। তাহলে সুতরাং আপনারা যত পারেন ভিডিওটিকে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং দেখার পর একে অপরকে শেয়ার করে দিবেন। কারণ কি, আমাদের সবারই যাতে শিক্ষার প্রতি একটা আগ্রহ জেগে ওঠে। তো সুতরাং আমরা প্রারম্ভিক থেকে শেষ পর্যন্ত দেখলাম যে না, ক্রোমোজোম থেকে কিভাবে আমরা ডিএনএ থেকে আরএনএ বা আরএনএ থেকে ডিএনএ তে যেতে পারি। তো যাই হোক, আমরা আসছি ফের একটা নতুন ভিডিওতে।